এভরিবডি ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের নানা রঙের দিন অর্থাৎ তোমাদের নাটক। একটাই তোমাদের নাটক রয়েছে সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এইখান থেকে যেহেতু এটা নানা রঙের দিনটা ওল্ড সিলেবাসে ছিল, যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়ে এটা যথেষ্ট 2020 থেকে আমরা পড়িয়ে আসছি। ওল্ড সিলেবাস থেকে আমরা যে তিনটা নোট প্রোভাইড করেছি, বিশেষ করে পিডিএফ নাম্বার 1, পিডিএফ নাম্বার 2 অ্যান্ড পিডিএফ নাম্বার 3 যেটা রয়েছে এটা 2025 সালে এসেছিলো, 2024 সালে এসেছিলো, 2023 সালে হুবহুভাবে 100 to 100 কমন পড়েছে এইখান থেকে। আর এই নানা রঙের দিন থেকে মাত্র একটাই তোমাদের নোট লিখতে হবে 5 নম্বরের। কি বললাম? নানা রঙের দিন থেকে একটাই নোট লিখতে হবে 5 নম্বরের। তোমাদের যে তোমরা দেখেছো নতুন নোটিশ সংসদ পেশ করেছে, সেটা হচ্ছে কি বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে তোমাদের 2+3 এই মতো নাম্বার ডিভাইড করেছেন, যে 2+3 অথবা 2 এই মতন থাকবে অথবা 3 থাকবে, এই মতন অনলি সিঙ্গেল, ঠিক আছে, এই মতন করে। কিন্তু নাটক থেকে কিন্তু একটাই তোমাদের বড় প্রশ্ন হবে, এই পর্যন্ত যেটা জানা গেছে, ঠিক আছে, বড় প্রশ্ন একটাই হবে। তো কি বললাম, এই যে আমাদের পিডিএফ নাম্বার 3 আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই পিডিএফ নাম্বার 3 তৈরি করতে আমার টোটাল 3 থেকে 4 দিন সময় লেগেছিল। সেই কবে 2022 সালে তৈরি করেছিলাম, আর এখনও পর্যন্ত সেই 2023 সালে হুবহু কমন পেয়েছি, 2024 সালে হুবহু কমন পেয়েছি, 2025 সালে। আর 200% গ্যারান্টি লিখে নাও, 200% গ্যারান্টি লেখো 2026 সালে হুবহুভাবে কমন আসবে পিডিএফ নাম্বার 3 থেকেই, এতটা কনফিডেন্স রয়েছে নিশ্চিতভাবে। কারণ আমরা 2020 থেকে পড়িয়ে আসছি, যথেষ্ট 5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি এখানে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করবে এবং তোমরা কথাগুলো শুনবে যথেষ্ট পরিমাণে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, কোনটা লাইন ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে শুধুমাত্র তোমাদের একটাই বড় কোশ্চেন হবে, তাহলে আমরা ওই ছোট কোশ্চেনের প্রতি বা এসে টাইপ কোশ্চেন বলো বা এমসিকিউ প্যাটার্নে আমাদের আর লাগছে না, ঠিক আছে। কোনটা লাইন কোন সালে এসেছে, কোনটা লাইন বড় প্রশ্ন এসেছে, সম্পূর্ণ দাগ দিয়ে কিন্তু তোমাদেরকে আজকে পড়াতে চলেছি। অবশ্যই তোমার যে বইটা আছে সেই বইটা কিন্তু অবশ্যই ওপেন করবে, ঠিক আছে। আর ভিডিওটাকে একটু, যেহেতু ভিডিওটা এডিট করছি না সেই জন্য একটু স্ক্রিনটাকে বড় করে নাও, তাহলে তোমার স্ক্রিনে পুরোটাই যেন ক্লাসটা দেখতে পাবে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। তোমার বইটা বের করো, বইটা খাতাতে কিন্তু অবশ্যই মার্ক করবে কোনটা লাইন দাগ দিতে বলছি, কোনটা লাইন কতটা ইম্পর্টেন্ট, কোন সালে এসেছে, এইরকমভাবে কিন্তু দাগ দিয়ে পড়াবো, ঠিক আছে। অবশ্যই তোমরা পেন্সিল নিয়ে অথবা পেন নিয়ে বসো, দাগ দিয়ে কিন্তু পড়বে, ঠিক আছে। তাহলে প্রথম কি, নানা রঙের দিন। এই বিষয়টা দেখেই বা শব্দটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি নানা রঙের দিন মানে কয়েকটা দিন, মানে বিভিন্ন ডিফারেন্ট রং, ডিফারেন্ট, ঠিক আছে, মানে ডিফারেন্ট ডেজ বলতে গেলে। তাহলে দেখো এখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, খুব সহজ সরলভাবে আমরা বুঝাবো, ওকে। প্রথমত দেখো, আমরা যদি নাটকের মধ্যে দেখি, বিশেষ করে আমরা এই 4টে বিষয়কে দেখতে পাবো। একটা হচ্ছে কি, বিশেষ করে যে রজনীকান্ত চট্টোপাধ্যায়, এটা হচ্ছে একাকিত্ব নাটক বা একাঙ্কিত নাটক। কি বলবে? একাঙ্কিত নাটক, এই মতন উল্লেখ করবে, ঠিক আছে। এইটা নাটকের দিনটা হচ্ছে কি একাঙ্কিত নাটক। এই নাটক থেকে সত্যি বলতে অনেক কিছু শিক্ষা আছে আমাদের জীবনে, অনেক কিছু শিক্ষা আছে। যদি একটু প্রাথমিক স্তরে যদি কথা বলি, যেমন করে যদি প্রাথমিক স্তরে যদি কথা বলি নানা দিক থেকে, প্রথম কি, আমাদের জীবন সম্পর্কে, ব্যক্তিগত জীবন। আমরা জন্ম হচ্ছি, জন্মের পর আমরা যুবক যুবতী হচ্ছি, সবার ক্ষেত্রে বলছি, ঠিক আছে। যখন আমরা ইয়াং হচ্ছি, হ্যাঁ, তারপরে কি হচ্ছে, ইয়াং হওয়ার পর কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে ডাইভার্ট হয়ে যাই। এরপরে আমাদের বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা ওটা আর কি সাধারণত এই রঙিন দুনিয়াতে কিন্তু হয়ে থাকে, তাই না, পৃথিবীতে হয়ে থাকে রঙিন কালারে। তো যাই হোক না কেন, তো এই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু এমনটা ঘটেছিল। রজনীকান্ত চট্টোপাধ্যায়েরই কিন্তু গার্লফ্রেন্ড ছিল, সর্বশেষ তিনি গার্লফ্রেন্ড ছাড়তে হয়েছিল, বিভিন্ন দিক দিয়ে কথা বলবো। তারপর ইয়াং বসে তিনি সরকারি চাকরি অর্থাৎ পুলিশে চাকরি করতেন, সেই চাকরিটা ছেড়ে দিল। এবার শেষের দিকে যখন তার মৃত্যুর দিকে, এক পা আর কি এই পৃথিবীতে আর এক পা শ্মশানে আছে, এই অবস্থায় এই পরিস্থিতিতে তিনি কিন্তু কি বলছেন জানো, বিভিন্ন কথাগুলো, সত্যি কথা বলতে অনেক কিছু শিক্ষা আছে এই নাটকটার মধ্যে, অনেক কিছু আমাদের লাইফকে শিখিয়ে দেয়। সেজন্য বলবো মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে। একদম যেমনভাবে নাটকটা করছে, যেমনভাবে কথাগুলো বলছে, ঠিক সেরূপভাবে তোমার লাইফকে তোমার এই নাটকটার সঙ্গে অ্যাড করো, ওকে। স্টার্ট করছি। আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউতে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কারণ দেখো এখানে সমস্ত উচ্চ মাধ্যমিকের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সমস্ত আপডেট, সমস্ত সাবজেক্টে, শুধুমাত্র বাংলা বা ইংরেজি বা তোমার এই ফিলোসফি এটা নয়, সমস্ত সাবজেক্টের এখানে কিন্তু আমরা টিউশন পড়িয়ে থাকি। তোমরা যদি কেউ ক্লাস করতে চাও অনলাইনে, তাহলে সেক্ষেত্রে 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। কি পড়ানো হয়?
ফাজিলের ক্ষেত্রে অর্থাৎ মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে সমস্ত সাবজেক্ট, এবং স্কুল বোর্ডের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, তারপর তোমার এই শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এই টোটাল 8টা সাবজেক্ট পড়ানো হয় স্কুল বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ স্কুল বোর্ডের ক্ষেত্রে 8টা সাবজেক্ট পড়ানো হয়। তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। ওকে, রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা, 60 ইয়ার্স ওল্ড, এটা প্রথমত মাথায় রাখবে। তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বর্তমান অবস্থা বর্তমান বয়স কত? 68 বছর। কালীনাথ সেন ইনি হচ্ছেন কি থিয়েটারের পরমপটার, মানে নাটকটার কিন্তু পরমপটার, 60 বছর বয়স। চলো স্টার্ট করা যাক। প্রথম লাইন ভালো করে দেখবে কি বলা হচ্ছে। পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, বাস জাস্ট ইম্যাজিন করো, চিন্তা করো যে কীরূপভাবে নাটকটা কোন দিকে যাচ্ছে। দেখো কথাগুলো কোন দিকে যাচ্ছে। পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। অর্থাৎ ওই যে মানে নাটক মঞ্চের পিছন দিকে রয়েছে নাটক যখন শেষ হচ্ছে অবভিয়াসলি অনেক কিছু জিনিসপত্র থাকবে, তাই না, যন্ত্রপাতি থাকবে, সেটা কিন্তু পিছন দিকে পড়ে আছে। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো আছে, এই ভালো করে শব্দটা মাথায় রাখবে। তাহলে মঞ্চের মাঝখানে কি আছে? একটি টুল উল্টানো আছে, মানে পড়ে আছে, টুলটা পড়ে আছে, দাঁড়িয়ে নাই। এখন রাত্রি কিন্তু চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, এই কথাটা মাথায় রাখবে। তাহলে কোন পোশাক পরিধান করেছিলেন? দিলদারের পোশাক পরিধান করে রজনীকান্ত চট্টোপাধ্যায়। কথার কথা বলছি, তোমার ধরে রাখো যে অ্যাসে টাইপ কোশ্চেন ধরে রাখো, এই মতন দিল, ঠিক আছে, এই মতন দিল, এই মতন করে দিতে পারে। ওকে, মানে 1+4 এই মতন দিতে পারে, অথবা 2+3 এই মতন করে দিতে পারে =5, অথবা তোমার একটা কোশ্চেন এই মতন করে 5 নাম্বার দিতে পারে, এই মতন করে কোশ্চেন দিতে পারে। তাহলে সব ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু আমরা প্রিপেয়ার হব। তাহলে যদি এখানে কথা বলতে পারে, যদি কোশ্চেন দেয় যে নানা রঙের দিন নাটকে অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায় কোন পোশাক পরিধান করেছিলেন, 1 নম্বর, এবং তার চরিত্র সম্পর্কে অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করো বা আলোচনা করো, সেক্ষেত্রে 4 নম্বর। ঠিক এই মতন করে কোশ্চেন, সেজন্য কিন্তু ভালো করে কিন্তু লাইন ধরে ধরে আমরা পড়তে চলেছি, ঠিক আছে। মনোযোগ সহকারে কিন্তু বইটা নিয়ে অবশ্যই বসবে। তাহলে আমরা দিলদারে পোশাক পেলাম, আর ওইখানে কি আছে? উল্টো করা আছে টুলটা। ওকে, তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি ছিল, খুব সুন্দর, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? জ্বলন্ত মোমবাতি ছিল। হাসছেন তিনি, মানে এই অবস্থা কি হচ্ছে জাস্ট ফিল করো যে কীরূপভাবে কোন দিকে মানে ড্রামা করছেন তিনি, কোন দিকে কথা ঘোরাচ্ছেন। হাসছেন তিনি। এরপর দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায়, ঠিক আছে, কি বলছে? আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, কি গেরো, ঘুমালাম একেবারে গ্রিন রুমে। মানে নিজেকে কোশ্চেন করছে, নিজের সঙ্গে নিজেই কথা বলছে। ওই যে বললাম না একাকিত্ব নাটক এটা, একাঙ্কিত নাটক এটা, ঠিক আছে, নিজে কথা বলছে। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, ঘুমালাম, আমরা বলি না আরে আজকে কি ঘুমটা না হয়েছে, বলি থাকি তো, ভীষণ যারা আর কি ঘুমাচ্ছে, মানে কি বলবো, এত মানে ডিপলি স্বপ্ন দেখছে যে কখন সকাল হয়েছে জানেই না, এমনভাবে ঘুম আর কি অনেকের মধ্যে হয়ে থাকে। ঠিক তিনি কিন্তু বলছেন ঘুমালাম গ্রিন রুমে ঘুমিয়েছিলেন, ঠিক আছে। নাটক যখন শেষ হয়ে গেছে হল ফাঁকা। জাহানারা সব পাত্রপাত্রী ভোঁদে, ঠিক আছে, আর এই ভোঁবো আর বাকি, আর আমি দিলদার এতক্ষণ পরে গ্রিন রুমে নাক ডেকে ঘুমাচ্ছিলাম। দেখো তিনি বলতে চাইছেন যে আমি এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলাম, এরপর যখন ঘুম ভেঙে আমি জ্বলন্ত মোমবাতি নিয়ে, মানে তিনি জ্বলন্ত মোমবাতি, রজনীকান্ত দিলদারের পোশাক পরিধান করে এবং জ্বলন্ত মোমবাতি নিয়ে মঞ্চের মধ্যে যখন এন্ট্রি করছেন, উপস্থিত করছেন, তিনি নিজে কি বলছেন, আরে আমি ঘুমালাম, সবাই ফাঁকা, মানে সবাই চলে গেছে, জাহানারা যে নাটকটা হচ্ছিল সবাই করে এটা কিন্তু সব দেখে সব চলে গেছে, মঞ্চ ফাঁকা হয়ে গেছে, আর আমি এদিকে গ্রিন রুমে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে কি বলছে, ধুর, ব্যাপারটা মানে এই মতন করে যেমন করে কথা বলছে ঠিক ওই মতন করে তোমার মাথায় কিন্তু নিয়ে আসতে হবে, কনসেপ্টটা তৈরি করো, মজা লাগবে, খুব সুন্দর লাগবে। দেখো, ধুর, 12টা বেজে গেল, মানে এখন রাত্রে 12টার কথা বলছে। 12টা বেজে 5, টাইমটা কি? 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। আবার নিজে কি বলছে যে 12টা 5 হয়ে গেল, এখন আবার বলছে রাত কটা হলো কে জানে। কারণ কি জানো? মদ খেয়ে আছে তিনি। এবার দেখো সামনের দিকে, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? এই যে দেখো নিজে থেকে কথাগুলো বলছে, এত টানলে কি, মানে মদ এত খেলে কি কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ বুड्ढा, अच्छा क्या हो गया तुमसे,
কুছ নেই, বিলকুল কুছ নেই, চেঁচিয়ে উঠলেন, এই কথাগুলো বললেন, চেঁচিয়ে উঠলেন, কি বলছে, বাহ বাহ, বুড্ডা বুড্ডা, ঠিক আছে, আচ্ছা ক্যা হো গিয়া তুমসে, কুছ ভি নেই, বিলকুল কুছ ভি নেই, মানে একটু চেঁচিয়ে কথা বলছেন, ঠিক আছে, যেরূপভাবে কথা বলছেন ওইরকমভাবে কিন্তু কথা বলতে হবে তোমাকে, তাহলে কিন্তু একটা মজা লাগবে বিষয়টা, এরকম বোঝার চেষ্টা করবে একদম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ডান ডান, এই পর্যন্ত ডান, এখান থেকে কোনো বড় কোশ্চেন তেমন কিছু দেখতে পাইনি, ঠিক আছে, আসেনি কিন্তু এই পর্যন্ত, তাহলে লাগবে না, ঠিক আছে, ভালো করে দেখবো আমরা কোন জায়গাতে বড় কোশ্চেন তৈরি হতে পারে এবং কোন জায়গাগুলোতে আসছে, ঠিক আছে, ওকে ডান। এরপরে আমরা কি দেখবো, ওকে এরপর চলে আসবো রামব্রিজ, রামব্রিজের কথা বলছে, এই রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা বলো তো, এই মতন একটা কথা বলছে, ঠিক আছে, এই রামব্রিজ গেল কোথায় লোকটা, কোথায় ধ্যান টেনে পড়ে ব্যাটা, হে রামব্রিজ মানে কোথায়, মানে আর কি এই তোমার কোথায় ধ্যান টেনে পড়ে আছে, মানে কি কোথাও পড়ে টরে আছে, উনিও কিন্তু মদ খেয়েছেন, ঠিক আছে, রামব্রিজও কিন্তু মদ খেয়েছেন, মদ খেয়ে কোথাও এদিকে ওদিকে পড়ে আছে, তখন বলছে এ রামব্রিজ কোথায় গেল লোকটা বলো তো, এই মতন করে বলছে, হতাশ হয়ে পড়েন যখন তিনি রামব্রিজকেও দেখতে পাচ্ছেন, রাত 12টা 5 বাজে, ঠিক আছে, রাত 12টা, ঘুম থেকে উঠেন রাত 12টা 5 বাজে, তিনি হতাশ হয়ে পড়লেন, টুলটা সোজা করে তার উপর বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন, মোমবাতিটাকে স্টেজের উপরে রাখেন, মাটিতে মানে স্টেজের উপরে রাখেন, ঠিক আছে, চারিদিকে নিঝুম হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, রাত 12টার সময়, তারপরে আবার কুয়াশার সময়, কুয়াশা বুঝতে পেরেছো, ঠান্ডার সময় কিন্তু, রাত 12টা বাজে তখন, সেই সময় কি করা হচ্ছে, রাত 12টা বাজে, নিঝুম, ওকে, খালি আমার গলাটাই ঘুরছে, মানে এই যে নিজে নিজে কথাগুলো বলছে না, সমস্ত কথাগুলো মানে চতুর্দিকেই শুধুমাত্র সেই কথাগুলো ঘুরছে, ঠিক আছে, চতুর্দিকে কথাগুলো ঘুরছে, মানে আমার গলাটাই, এই যেমন আমি একাই তোমার সঙ্গে এখন কথা বলছি, তোমাদেরকে পড়াচ্ছি, দেখো চতুর্দিকে শুধুমাত্র আমার এই রুমের মধ্যে শুধুমাত্র আমারই গলাটা ঘুরছে আর কি, মানে ভেসে আছে, তাই না, ঠিক ওরূপভাবে কিন্তু কেমন যেন ভয় ভয় লাগছে, এবার নিজেকে যেন একটু ভয় ভয় লাগছে, ভয় ফিল করছে, দেখো কাল রাতেও ঠিক এই ব্যাপার, গতকালকেও কিন্তু এমনটাই হয়েছিল এনার সঙ্গে, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম, রামব্রিজ ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, তার দরুন আজ সন্ধ্যাবেলায় নগদ তাকে 3টা টাকা বকশিস দিলুম, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, তাহলে রামব্রিজকে কত টাকা বকশি দেওয়া হয়েছিল, 3 টাকা বকশি দেওয়া হয়েছিল, গতকালকেও তিনি এই রকম করে মদ খেয়ে গিলে গ্রিন রুমে ঘুমে পড়েছিলেন এবং রামব্রিজ ট্যাক্সি দেখে তাকে তুলে দিয়েছিলেন এবং বাড়ি পৌঁছিয়ে দিয়েছিলেন, তার দরুন তাকে আজকে সন্ধ্যাবেলায় ক টাকা দিয়েছে, 3টা টাকা দিয়েছে, আর তার ফল কি হয়, আর তার ফল কি হলো, এই মতন একটা কোশ্চেন, তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজ মদ গিলে কোথাও পড়ে আছেন, নিঘাত মেন গেটের, নিঘাত মানে আর কি নিশ্চিত, এটা বলছে যে মেন গেটের তালা পড়ে গেছে, ঠিক আছে, মানে এই যে 3 টাকা দিয়েছে না, বলছেন যে নিঘাত কিন্তু এই ব্যাটাও আজকে মদ গিলে কোথাও পড়ে আছে, নিঘাত মেন গেটে মানে থিয়েটারের মেন গেটে তালা পড়ে গেছে, আচ্ছা আচ্ছা পাগলের পাল্লায় পড়ে গেছি তো, যাই হোক, মাথা ঝুঁকিয়ে গেল, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছে, এরকম ওই মানে একটুখানি, যেহেতু নেশাগ্রস্ত তো ব্যক্তি, নেশাটাকে একটুখানি ভাঙার চেষ্টা করছে, ঠিক আছে, এরপর দেখো কি বলছে, আচ্ছা পাগলের পাল্লায় পড়ে গেছে, যাই হোক, আচ্ছা উফ আজ রাত কতটা গিলেছি, এবার নিজে থেকে কথাগুলো বলছে, বুঝতে পেরেছো, উফ আজ রাত কতটা গিলেছি, ঠিক আছে, কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, কি বলছে, নিজে থেকে কথাগুলো বলছে, কিন্তু দেখো ভালো করে রিয়ালাইজ করো মাতালের কোন দিকে মানে চাকা ঘুরতে পারে, ঠিক আছে, বিশেষ করে নেশা যেন কারোর প্রতি না হয়, এটুকু মাথায় রাখবে, কারোর প্রতি মানে কোনো বস্তুর প্রতি, খৈনি হোক, সিগারেট হোক, বিড়ি হোক, এইসবের নেশা কখনো করতে যেও না, বিশেষ করে মদের নেশা কখনো করতে যেও না, না হলে জীবন পুরো ধ্বংস হয়ে যাবে, সকল যুবককে বলছি, বিশেষ করে ছেলেদেরকে বলছি, দেখবে আজকাল ছেলেগুলো এখন তোমার মাধ্যমিকে উঠছে না, 9-10-এ পড়ছে, বিড়ি টানতে শুরু করছে, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছো, এগুলো থেকে সাবধান হতে হবে, নিজের খেয়াল নিজের যত্ন রাখতে হবে, ওকে, মাতালের এই হচ্ছে বিপদ, দেখো না সামনের দিকে কি হচ্ছে বিপদটা, আরও ছাড়বো বলে ছাড়ার নেই, মানে উনি ছাড়তে চাইছেন যে মদটা ছেড়ে দেব, কিন্তু ছাড়তে পারছেন না, ঠিক যখন একবার নেশা লেগে যাবে, চাই জুয়া খেলা বলো, তাস খেলা বলো, অথবা মোবাইলের যে তোমার পেড সাবস্ক্রিপশানে যে নেশাগুলো হয়, গেমগুলো হয়, সেটাও কিন্তু একটা নেশা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম, দেখো নিজে থেকেই কথা বলছে, এখনও কিন্তু রামব্রিজের সঙ্গে সাক্ষাৎ পায়নি, নিজে থেকেই কথা বলছে, আরে বাবা তোকে দিলুম বকশিস দিলুম না, উনি আবার সেই এই শব্দটা বুঝতে পারছে, 1 মিনিট দাঁড়াও, স্ক্রিনটা এখানে, হ্যাঁ আনন্দে
সেই আনন্দে আমাকে ছেড়ে বোতল খাইয়ে গেল। আচ্ছা, সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে গেল, মানে সেই 3 টাকা বকশিস দিয়েছে, এই 3 টাকা বকশিসে কিন্তু 3 টাকার মদ কিনে নিয়ে এসেছেন উনি, ঠিক আছে। তখনকার বার 3 টাকা মানে ভীষণ ব্যাপার, তাই তো। তিনি কিন্তু কি করেছেন, মদ কিনে নিয়ে এসেছেন 3 টাকার। এবার কি করেছেন, ওই মদটা কিন্তু আনন্দের সহিত কি করেছেন, আনন্দের সঙ্গে কিন্তু 1.5 বোতল ইনাকেই খাইয়ে দিয়েছেন, বুঝতে পারছো, রজনীকান্তকে খাইয়ে দিয়েছেন। এই একেবারে রামধেনু, উফ, বুকের ভিতরটা থর থর করে কাঁপছে। এবার দেখো রিয়েলাইজ করো কী ফিল করতে পারছে একজন বয়স্ক 60 ইয়ার্স 80 ইয়ার্স ওল্ডের একটা 68 বছরের বৃদ্ধ কীরূপভাবে ফিল হতে পারে, একজন মাতালের কী অবস্থা হতে পারে, ভালো করে দেখো। তিনি নিজেকেই বলছেন, উফ, বুকের ভিতরটা যেন কেমন করে কাঁপছে, এমন করে বলছে, ঠিক আছে। মুখের ভিতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভেলের সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়েছে। উফ উফ, এর মতন করে বলছে, ঠিক আছে। উফ, জিভটা টানছে, কিরে বাবা একটু থামেন, ঠিক আছে। এই যে দেখো মাতাল মদ খেয়ে পড়ে আছে, তার বুকের ভিতরটা জ্বলছে, বুক জ্বলছে, মুখের ভিতরটা যেন কেমন করছে, ব্রেনটা যেন কেমন নড়চড় করছে, একটা যেন জিভটা মনে হচ্ছে টানছে, মানে এক কথায় বলতে গেলে ওই যে বললাম এক পা এই পৃথিবীতে আছে আর এক পা শ্মশানে আছে, ঠিক এরকমভাবে তিনি। ওকে, সামনের দিকে দেখো এরপরে কি বলছেন। নিজ থেকে কিন্তু এখনও পর্যন্ত কারোর সঙ্গে দেখা হয়নি, নিজেকেই কথাগুলো বলছেন। এরপরে দেখো একটু জুম করছি, আমার এই সাইডে না, এই সাইডে একটু স্ক্রিনটা আছে, ড্যামেজ আছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে একটু থেমে যান উনি, ঠিক আছে। এরপরে কি আছে, তারপরে কি আছে, অকারণে বাবা। কেউ যদি বলে রজনীবাবু, এবার নিজেকেই কথা বলছে, কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হয়েছে, এবার মনটা ছাড়ুন, রজনীবাবু অনেক তো বয়স হয়েছে, একবার 2016 অথবা 17 কোশ্চেন এসেছিলো, বড় কোশ্চেন এটা, ঠিক আছে। 16 অথবা 17তে এসেছিলো এই কোশ্চেনটা, বড় কোশ্চেন, ঠিক আছে। একটু দেখলে দেখতে পারো অতটা ইম্পর্টেন্ট লাগছে না, তবে এসেছিলো প্রিভিয়াস ইয়ারে 2016-17 কথা বললাম। ওকে, এবার তিনি নিজেকে বলছেন, কেউ যদি আমাকে বলে রজনীবাবু মদটা ছাড়ুন, এবার বয়স হয়েছে মদটা ছেড়ে দেন, এবার তিনি বলছেন কোনো জবাব আছে, মানে নিজেকেই কোশ্চেনগুলো, কোনো জবাব আছে রজনীকান্ত, তোর কাছে কোনো জবাব আছে? উফ, রোজ দিন যাই, সন্ধ্যা হয় আবার মদ খাই, বুঝতে পেরেছো, রোজ সারাদিন, এক কথায় বলতে গেলে রোজ সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, তারপরে আবার কিন্তু আমি মদ খাই আর কি, এটাই কথা তিনি বলছেন। উফ ভগবান, শির দ্বারাটা গেল, শির দ্বারাটা মানে মেরুদণ্ড, মনে হচ্ছে কি ওই যে বললাম এক পা কিন্তু ওর প্রায় শ্মশানের দিকে চলে গেছে, ঠিক আছে। তারপরে দেখো না কি হচ্ছে, শির দ্বারাটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে, বুকটা ভীষণ কি কাঁপছে, মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন, আর কি এ বয়সে এত সই, মানে নিজেকেই বলছেন, মানে নিজে থেকেই বলছেন যে রজনী ভাই, মানে নিজেকেই বলছেন কথাগুলো, রজনী ভাই শরীরটার দিকে একটু নজর দিন, এই বয়সে কি এই মতন করলে কি হয়, এই মতন করলে কি আপনি সহ্য করতে পারবেন, এত মদ খাচ্ছেন, এদিকে ওদিকে পড়ে থাকছেন, নিজের খেয়াল রাখুন, এই মতন করে কথা বলছেন, নিজেকেই কথাগুলো বলছেন। কত বুড়ো হয়ে গেছেন ভাবুন দেখিনি, থামেন, আবার একটুখানি থেমে গেন, ঠিক আছে। নিজেকে সমস্ত কথাগুলো একাই কথাগুলো বলছেন, এই মতন করে যখন তুমি নিজেকে চিনতে পারবে, যখন তোমার প্রকৃত আত্মাকে চিনতে পারবে, সত্যি কথা বলতে সেদিন তুমি পরিবর্তন হতে পারবে, এটুকু মাথায় রাখো। যখন তুমি নিজেকে চিন্তা করতে, একটা কথা মাথায় রাখবে, জানো, একটা কথা মাথায় রাখবে, যখন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আল্লাহকে ডাকে না বা মন্দির মসজিদে যায় না, যতক্ষণ পর্যন্ত সে প্রবলেমের মধ্যে বা সমস্যার মধ্যে না পড়ে, এটা কিন্তু বাস্তব কথা, ঠিক আছে, দেখবে, মাথায় রাখবে। আর সাধারণত যেগুলো বলো ঈদ বলো, পুজো বলো, এই বিভিন্ন অনুষ্ঠান যেগুলো ধার্মিক অনুষ্ঠান হয়ে থাকে, এটা হচ্ছে একটা প্রথাগত অনুষ্ঠান, ঠিক আছে। আমার বাবা দাদা 14 পুরুষ পরপুরুষ 20 পুরুষ মানে করে আসছে, সেজন্য আমাকেও করতে হচ্ছে, এটা হচ্ছে কি প্রথাগত, সেজন্য আমরা অ্যাটেন্ড করছি, ঠিক আছে। এই যে দুর্গা পূজায় গেল আর কি, সামনে কালী পূজা আসছে, অ্যাটেন্ড করা হচ্ছে, বাস, আর কিছু নাই। কিন্তু হ্যাঁ, তখনই আমরা ঈশ্বর আল্লাহকে ভগবানকে ডাকি, কখন, যখন মানুষ প্রবলেমের মধ্যে পড়ে। ঠিক ইনি কিন্তু আজকে সেই কথাগুলোই আজকে ভাবছেন, বলছেন যে ভাবুন দেখুনি, এই সমস্ত কথাগুলো ভেবে একটুখানি রিল্যাক্স হলেন, থামেন, হ্যাঁ
বুড়ো হয়েছেন। বই কি রজনীবাবু, বই কি রজনীবাবু 68টা বছর নেহায়েত কম নাকি, নেহায়েত কম বয়স। এইখান থেকে 68টা বছর নেহায়েত কম নাকি একবার এসেছিল স্কুল টেস্টের পরীক্ষাতে। দেখো আমার কাছে 2017 থেকে 2016 অথবা 17 আই থিঙ্ক 2025 পর্যন্ত সমস্ত স্কুল টেস্ট এবং বোর্ডের পরীক্ষার সমস্ত কোশ্চেন আছে বলেই কিন্তু এই নাটকটার প্রতি বিশেষ করে তোমাদেরকে বলছে কোন লাইনটা কত সালে এসেছিল, ঠিক আছে। ওকে, পড়িয়েছি 2020 থেকে পড়িয়ে এসছি ভাই, এক্সপিরিয়েন্স আছে। এরপরে চলো, 68 বছর কি নেহায়েত কম বয়স, আচ্ছা হ্যাঁ। তারপরে কি আছে, ছকরাদের মতো ঢং ঢং করে ঢং ঢং করতে পারেন, কি আছে, লম্বা চওড়া চেহারাটা আছে। এবার নিজের ব্যাপারে একটুখানি করছেন, ছকরাদের মতন এখনও পর্যন্ত 68 ইয়ার ওল্ড এই বয়সে কিন্তু তিনি ঢং ঢং করে কিন্তু হাঁটছেন। ছকরা বয়সে মানে যুবক বয়সে কিন্তু এমনটা ঢং ঢং করে হাঁটছেন, লম্বা চেহারা, তার মুখটা কিন্তু খুব সৌন্দর্য দেখতে। আরও চালিয়ে যাবেন কিছুদিন, এই যে একটা সৌন্দর্য এবং ঢং ঢং করে চলা, অর্থাৎ যুবক বয়সের যে একটা পরিচয় তিনার মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু নিজেকে বলছেন আরও কিছুদিন এই মতন করে তিনি কিন্তু নাটকটা চালিয়ে দিতে পারবেন বা নাটক করতে পারবেন বা এই মতন করে তার জীবনটাকে কাটিয়ে দিতে পারবেন। লম্বা লম্বা চুলে ডেলি হাফ শিশি কলফ, এই দেখো লম্বা লম্বা চুলে, তার কিন্তু লম্বা লম্বা চুল ছিল, ঠিক আছে, লম্বা লম্বা চুল ছিল। আর এই লম্বা লম্বা চুলে ডেলি কিন্তু মানে প্রতিদিন লাগাতে হতো। এখনকার তো ছেলে মেয়েরা কী করে, মেয়েরা সাধারণত কী করে, ওই ব্রাউন অথবা তোমার রেড অথবা কী কী টাইপের খয়রাটি যে রঙগুলো বের হয় মানে চুল কালার করা, সেগুলো লাগায়। আর ছেলেরাও কিন্তু প্রায় সব এখন সব ওইগুলো আর ব্ল্যাক করে না, কেউ কালো করে না, ঠিক আছে। হাফ শিশি কলপ কিন্তু তিনি লাগাতেন, ডেলি কিন্তু কালো কলপটা লাগাতেন, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কী করেন যে যেরকমভাবে ডেলি প্রতিদিন তিনি হাফ শিশি কলপ লাগান, যেরকম ইয়ার্কি টার্কি করেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না তিনার, বুঝতে পেরেছো। যেমন করে প্রতিদিন কিন্তু তিনি হাফ শিশি করে কলপ লাগান, হাফ শিশি করে তিনি ওই যে বললাম মানে চুল কালো করা, দাড়ি মোচ সব কালো করে রাখেন, ঠিক আছে, মোচ সমস্ত কিছু কালো করে রাখেন, যাতে তার বয়সটা কিন্তু কেউ বুঝতে পারছে না, ঠিক আছে। এরপরে তিনি কি বলছেন, যেমন তিনি ইয়ার্কি টার্কি করেন তাতে কিন্তু বয়সটা ঠিক বোঝা যায় না, কিন্তু যা গেল সে কি আর ফিরবে, অর্থাৎ যে বয়সটা চলে গেল সেটা কি আর ফিরবে, এই কথাটা তিনি বলছেন। দেখো কত সুন্দর কথাগুলো বলছেন, যেটা কি চলে গেছে সেটা কি আর ফিরবে, একদমই নয়। 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। এবার দেখো কোথায় রিয়েলাইজ করো, নিজেকে ফিল করো, তোমারও কিন্তু একদিন না একদিন হবে। আমরা আমাদের চোখের সামনে আমাদের দাদাকে দেখেছি, দিদিকে দেখেছি, নানা নানিকে দেখেছি, তাই না, এই মতন করে দেখতে পাবো আমরা বিভিন্ন আমাদের আত্মীয় স্বজনকে আমরা দেখতে পাচ্ছি যে এক পা করে তারা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। আমাদেরও কখনো গ্যারান্টি নেই, আমাদের মানুষের কোনো গ্যারান্টি নেই যে কখন কী হয়ে যাবে, তাই না, সেই জন্য কিন্তু সর্বদাই নিজের খেয়াল রাখতে হবে। এরপরে বলছে কি এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেয়, এই কথাটা বহুবার এসেছে, মিনিমাম 2016 থেকে 17 পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 বার কোশ্চেনটা এসেছে। কখনো হয়তো বোর্ডের কোশ্চেন এসেছে, বোর্ডের কোশ্চেন 2-3 বার এসেছে মিনিমাম, আর কি মিনিমাম 2-এর ওভারে গেছে, বেশিরভাগ সবচেয়ে স্কুল টেস্টে বহুবার এসেছে এটা। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যাও ফুরিয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা ভালো করে মার্ক করে রাখো, BAQ লিখে রাখো, ঠিক আছে, BAQ বোর্ড টাইপ অফ BTQ এরকম লিখে বোর্ড টাইপ অফ কোশ্চেন যা লিখতে পারো, বড় কোশ্চেন লিখতে পারো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা, এখানে গল্প শেষ, এইখান পর্যন্ত দিয়েছিল একবার, ঠিক আছে, অথবা এখান থেকে একবার দিয়েছিল, একবার কিন্তু পুরোটা এখানে গল্প শেষ এই বলে এই পর্যন্ত দিয়েছিল। এরপর অর্থাৎ দেখো তিনার কিন্তু জীবনের ভোর বলতে কি তার জন্ম, যে শৈশব মানে যখন তিনি জন্ম হয়েছিলেন সেই সময়টার কথা বলছেন। সকাল মানে কি যখন তিনি একটা উর্দি বয়সী ছিলেন, এরপরে তিনি কি বলছেন মানে যখন একটা ইয়ং বয়সে ছিলেন। সন্ধ্যা ফুরিয়ে গেছে, তারপরে তিনি দুপুর মানে ওই আফটারনুন টাইমটাকে বলেছেন, ঠিক আছে, সন্ধ্যা ফুরিয়ে গেছে, অর্থাৎ তিনি মিডিল নাইটে যে এসে তিনি মৃত্যুর যে অনুভব করছেন সেটা কিন্তু কথা বলছে। সন্ধ্যা মানে ওই যখন মদ খেয়েছিলেন, ঠিক আছে, তার মানে তিনি প্রাথমিক জীবনে তার পুরোটাই কিন্তু শেষ হয়ে গেছে, তার শৈশব, তার জন্ম, শৈশব, তারপরে তোমার যুবক বয়স, ঠিক আছে, সমস্ত কিছু প্রায় শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু এই কথাগুলো বলেছেন, সন্ধ্যা ফুরিয়ে গেছে, সকাল ফুরিয়ে গেছে, এই মতন করে সমস্ত কথাগুলো, কত আক্ষেপের সহিত কথাগুলো বলছে, বুঝতে পেরেছো, একবার রিয়েলাইজ করো, জাস্ট নিজেকে দেখো। এরপর রজনীবাবু এসে বলেন আমি লাস্ট সিনটা প্লে করবো না ভাই, এরপর রজনীবাবু এসে বলেন মানে নিজেকে এখনও পর্যন্ত কথাগুলো বলছে, আমি লাস্ট সিনটা প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দেন, কিন্তু কার্টেন উঠবেই শ্মশান ঘাট এই দেখো কার্টেন উঠবেই শ্মশান ঘাটে পরিচিত বন্ধু বান্ধব ওনাদের কি আছে ওপারের দূত উইংস রেডি, একটু থামেন, সামনের দিকে
সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তের দিকে। দেখো কত সুন্দর কথাটা বলছে। আর কি বলছে কি, যে রজনীবাবু এসে বলবেন, এরপর রজনীবাবু এসে বলবেন, মানে যখন মৃত্যু আসবে, ঠিক আছে, তখন আমি লাস্ট সিনটা প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কি ছাড়বে? এক কথায় লাস্ট সিনটা প্লে করতে তার নিজের জীবনকে, পার্থিব বর্তমান জীবনকে তিনি বোঝাতে চেয়েছেন। মানে লাস্ট সিন মানে তার জীবনের শেষ প্রান্ত দিকে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন এটা। কিন্তু কার্টেন আসবে, অর্থাৎ ওই যে মানে কি বলে না, একটা দূত, মানে মৃত্যুর জন্য যে দূতকে নির্ধারিত করা হয়, প্রত্যেক ধর্মগ্রন্থে রয়েছে এই দূতের ব্যাপারে কথা বলা হয়েছে, ঠিক আছে, যাই হোক না কেন, যখন মৃত্যু আসবে তখন কিন্তু শ্মশান ঘাটে আমাকে তুলবেই, পরিচিত বন্ধু বান্ধবীরা মানে আর কি ওই মানে রেডি কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আবার তিনি কিন্তু একটু থেমে যান, এই মতন করে দেখো, রিয়েলাইজ করো কতটা তিনি ভয়ানক, কত সুন্দর কথা বলছেন। অনেক শিক্ষা আছে এখান থেকে, শিক্ষা অর্জন করা উচিত, ঠিক আছে। শুধুমাত্র এনজয় করলে হবে না, অবভিয়াসলি এনজয় করতে হবে, কিন্তু পুরোটাই নয়, ঠিক আছে, লাইফটাকেও কিন্তু দেখতে হবে সর্বদাই। সেজন্য বললাম, কখনো যেন কোনো মদের নেশা বলো, জুয়ার নেশা বলো, গেমের নেশা বলো, তারপরে নেশা, বিশেষ করে ছেলেদের কথা বলছি, বীরের সিগারেট একদম, বিশেষ করে খৈনি, বিশেষ করে তারপরে কি বলছে ওটাকে, আর একটা ওই একটা বিমল, হ্যাঁ বিমল, এগুলো কিন্তু প্লিজ এগুলো থেকে দূরে থাকবে একদম, ঠিক আছে, এগুলো থেকে দূরে থাকবে, না তো জীবন একদম ধ্বংস হয়ে যাবে। বিয়ে করার আগে, সংসার তৈরি করার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। কিভাবে তুমি নিজের দায়িত্ব নিতে পারবে না, তোমার পরিবারের কী করে দায়িত্ব নিতে পারবে, তোমার বাবা মায়ের কী করে দায়িত্ব নিতে পারবে, তোমার স্ত্রী কীভাবে দায়িত্ব নিতে পারবে। সেজন্য বলছি এখন থেকে সাবধান হয়ে যাও, এখনও সময় আছে। ওকে, শেষ পর্যন্ত কিন্তু এই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতন কিন্তু তোমার জীবনটাও পরিণতি না ঘটে, সেই জন্য এখন থেকে সচেতন হয়ে যাও। এরপরে দেখো, জানেন রজনীবাবু, নিচে কী কথা বলছে, জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটার খুব ইম্পর্টেন্ট। তিনি ৪৫ বছর অর্থাৎ 60 ইয়ার্স, এই পর্যন্ত তিনি 60 ইয়ার্স মানে ৬৮ বছরের মধ্যে তিনি ৪৫ বছর থিয়েটার করেছেন, মানে নাটক করে এসেছেন। ওকে, তো ৪৫ বছর কি বলছে, ৪৫ বছর থিয়েটার জীবনে এই প্রথম মাঝরাত্রিতে একা, বুঝতে পেরেছো কী কথাটা বলছে, যে ৪৫ বছর ধরে তিনি নাটক করে আসছেন, আজকে মনে হচ্ছে একা, আজকে মনে হচ্ছে তার জীবনের শেষ রাত। কত আক্ষেপের সহিত তিনি কথাগুলো বলছে, বুঝতে পেরেছো, একেবারে একা, কত সুন্দর কথা বলছে, একেবারে একা মনে হচ্ছে, আজকে জীবনটা মনে হচ্ছে শেষের দিকে চলে যাচ্ছে, ঠিক এমনটা একটা রিয়ালাইজ করতে পারছে নিজেকে। স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম জীবনে দাঁড়িয়ে আছে, মানে আজকে মনে হচ্ছে শেষ জীবন। তিনি একাইভাবে আক্ষেপ করে কান্না করছেন, এবং তিনি মানে একটু করছেন, মানে মনে হচ্ছে কান্না টাইপের মতন একদম ভেঙে পড়েছেন তিনি কিন্তু। কেন জানেন? এই হচ্ছে মাতালের কারবার। কেন জানেন? এই যে কেন আমি যে আজকে একা ফিল করছি, এই হচ্ছে মানে এই কারণটা হচ্ছে কি মাতালের কারবার, কারণ আমি প্রচুর পরিমাণে মদ খাই, এদিকে ওদিকে পড়ে থাকি। ফুটলাইটের কাছে যান, মানে একটু সামনের দিকে স্টেজ, ফুটলাইট মানে স্ট্রিট লাইট যেটাকে বলা হয়, দেখবে যখন কলকাতাতে আসবে বা দেখবে বা যেখানে সিটিগুলো রয়েছে, ঠিক আছে, তোমার সিউড়ি বলো, অথবা তোমার পুরুলিয়া বলো, অথবা তোমার শিলিগুড়ি বলো, মালদা বলো, যে বড় বড় সিটিগুলি আছে, মুর্শিদাবাদ যেখানে, হ্যাঁ বিশেষ করে যেখানে তোমার কালেক্টর অফিস আছে, দেখবে প্রত্যেকটা গুলিতে কিন্তু একটা স্ট্রিট, প্রত্যেকটা গুলি সরকারের তরফ থেকে লাইট লাগিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় ফুটলাইট। ফুট মানে পা, ঠিক আছে, মানে ওই ফুটলাইটের পাশে তিনি যান সামনের দিকে। সামনেটা কিছু দেখা যায় না, সামনের দিকে কিছু দেখা যায় না, কারণ প্রচুর কুয়াশা। ওই দূরে তো বালকনি না, ওই দূরে তো বালকনি না, ঠিক আছে, কোশ্চেন করছেন, ওই দূরে তো বালকনি না, মানে সামনের দিকে আবাছা দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, বালকনি আছে কিনা সেটাও বুঝতে পারছে না, ঠিক আছে, ব্যালকনি। আচ্ছা, এরপর চলে আসো, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি না, প্রথম যে বক্সটা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না, এত কুয়াশা রয়েছে। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই মতন করে একটা আন্দাজ করে বলছে, সব গভীর অন্ধকারে ডুবে আছে, ঠিক আছে, কত সুন্দর দেখো, সব মিলিয়ে যেন একটা শ্মশান, এই দেখো সব মিলিয়ে যেন মনে হচ্ছে একটা শ্মশান, আজকে তার জীবনের শেষ দিন, এমনটা তিনি ফিল করতে পারছেন। যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গরে, কালো কালো অক্ষরে লেখা আছে জীবনের শেষ কথাগুলো, দেখতে পাচ্ছ, জীবনের শেষ কথাগুলো মনে হচ্ছে লেখা আছে সমস্ত কালো কালো অক্ষরের। তাহলে যখন দেখবে, ওই যে বললাম না, ঈশ্বরকে বা আল্লাহকে, ভগবানকে আমরা তখনই কিন্তু মনে করি যখন আমরা বিপদের মধ্যে আছি, বিপদের মধ্যে পড়ি, তখন কিন্তু আমাদের অতীত বর্তমান সমস্ত কিছু তখন কিন্তু আমরা দেখতে পাই যে আসলে কি বললাম, আমি যে এই ৬৮ বছর ধরে যে মদ খেয়ে এসেছি, ৬৮ বছর ধরে যে মাতালের মতন পড়ে আছি, বা ৬৮ বছর ধরে যে এই পর্যন্ত যে আমি
মানে বাচ্চা বয়সের কথা বাদ দিয়ে বললাম যে 68 বছর পর্যন্ত কথা বলছি, এই পর্যন্ত যে মদ খাচ্ছি আমি, এতদিন থেকে যে মদ খাচ্ছি মাতালের মতন এদিকে ওদিকে পড়ে আছি, আজকে মনে হচ্ছে আমার জীবনের কালো কালো অক্ষরে লেখা আছে, আমাদের জীবনের সমস্ত কোথায় গেল যেন, এই যে লেখা আছে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। বুঝতে পেরেছো? এই লাইনটা ইম্পর্টেন্ট। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যু নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে। কারা? ও কি শীত, ও কি, আচ্ছা আচ্ছা, কারা, এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো সব মিলিয়ে যেন এই যে দেখো কথাগুলো কত সুন্দর বলছে, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, নাড়াচড়া, সমস্ত কিছু মনে হচ্ছে সব মিলিয়ে একটা নিঝুম হয়ে গেছে, ঠিক আছে, ঘুমের আয়োজন করে রেখেছে। তখন একটু বলছে উফ কি শীত, কি শীত, ঠান্ডার সময় কিন্তু, ঠিক আছে, সব আছে শুধু মানুষ নেই, শীত আছে, সমস্ত কিছু আছে কিন্তু মানুষ নেই, সব ভূতের বাড়ির মতো খাঁ খাঁ করছে এই শীতের মধ্যে, ঠিক আছে। বাড়িগুলো মনে হচ্ছে কি একটু আবাছা আবাছা দেখা যাচ্ছে, এই মতন করছে। মরে গেছে নাকি, নিজেকেই বলছে, মানুষজন কি নেই কেউ, মরে গেছে নাকি, শির দ্বারার ভিতরের দিকে যেন কীরকম শির করছে যেন। দেখো কত সুন্দর কথা বলছে, দেখো আবারও তিনি কিন্তু সেই মৃত্যুটাকেই মনে করছেন, আবারও তিনি কিন্তু সেই মৃত্যুর কথাটাকেই তিনি কিন্তু স্মরণ করছেন। মনে হচ্ছে শির দ্বারাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে শির দ্বারাটা আমার মানে টেনে পড়ছে, জিভটা বেরিয়ে আসছে, কথাগুলো দেখো কত সুন্দর আক্ষেপের সহিত কথাগুলো বলছে, ঠিক আছে। হঠাৎ এখন তিনি কিন্তু একটু নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছেন, তখন কিন্তু তিনি চেঁচিয়ে উঠলেন, হঠাৎ চেঁচিয়ে বলছে রামব্রিজ, রামব্রিজ কাহা গায়া রে, এই মতন করে কথা বলছেন, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আর একটু করছি, উপরে দেখো প্রত্যেকে ভালো করে কিন্তু মার্ক করে রাখো, রামব্রিজ, রামব্রিজ কাহা গায়া রে, উফ, এই মাঝরাতে আবার মানে উফ করে কথাটা বলছে, উফ মাঝরাতে একা একা কী সব মৃত্যু, শ্মশান আবল তাবল ভাবছি। এই যে দেখো আবার ফের তিনি নিজেকে কন্ট্রোল করছেন, বললাম না, হঠাৎ চেঁচিয়ে গেলেন, চেঁচিয়ে কিন্তু রামব্রিজকে ডাকছেন, ওই যে রামব্রিজ গতকালকে তাকে করে দিয়েছে, হেল্প করেছিল, ঠিক আছে। এরপরে চলো কী যেন আবল তাবল ভাবছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, নিজেকেই কোশ্চেন করতে, কী যেন ভাবছি আমি, এসব হবে না কেন, আবার ফির নিজেকেই কথা বলছে, দেখো কেন মানে ওই যে বললাম না একাকিত্ব নাটক, নিজে একা একাই কথা বলবেন, নিজে একা একাই উত্তর দেবে না, হবে না কেন, এই দেখো এত কথাগুলো ভাবার পর বলছে নিজেকে হবে না কেন, এই চিন্তাভাবনাগুলো আসবে না কেন, কারণ জানো গম গিলেছি আজকে, কম গিলেছি আজকে, মানে নিজেকেই বলছে আবার ফের আজকে কি কম গিলেছি, সেই কারণে মদ ছেড়ে দিন রজনীবাবু, আবার দেখো নিজেকে সচেতন করছে, নিজেকে সচেতন করছে, দেখো ভালো করে, কী শিক্ষা আছে, দারুণ শিক্ষা, সত্যি বলছি। সেই জন্য বলছি মানুষের অবভিয়াসলি ভুল হবে, সেই জন্য কিন্তু নিজেকে সচেতন করতে হবে, নিজেকে যাচাই করতে হবে, নিজেকে চেক করতে হবে, রাইট। দেখো কত সুন্দরভাবে দেখো নিজেকে পরীক্ষা করছেন, মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন, বুড়ো হয়ে গেছেন, আর 2-3 দিন বাদেই খাটে উঠবেন মশাই। দেখো কত সুন্দর কথা বলছে রজনীবাবু, অনেকটাও হয়েছে, এবার মনটা ছেড়ে দিন, এবার কিছুদিন পরেই কিন্তু 2-4 দিন পরেই কিন্তু আপনি খাটে উঠবেন, অর্থাৎ শ্মশান ঘাটে আপনাকে যেতে হবে, এবার তো মনটা ছেড়ে দিন, ধরুন আপনার, এই দেখো এবার কথা কত লজিক দিচ্ছে, নিজেকেই কথা বলছে, কত সুন্দর লাগে, দেখো একটা মন মালিন্য হয়ে যায়, কত সুন্দর লাগে, সরি মানে মনটা একদম মুলায়েম হয়ে যায় একটা টাইপের মতন, দেখো কত সুন্দর একদম আক্ষেপের সহিত কথাগুলো বলছেন। ধরুন আপনার মতো বয়সে হয়েছে যাদের 68 বছর, মানে নিজেকে এবার কম্পেয়ার করছে অন্য মানুষের সঙ্গে, আপনার সঙ্গে যাদের বয়স হয়েছে 68 বছর, তারা সব সময় মাপযোগ করে খাওয়া দাওয়া করে সকাল সন্ধ্যা বেড়াতে যায়, দেখো কত সুন্দর কথাগুলো বলছে, মানে 68 বছর যাদের হয়েছে ওরা কিন্তু সকাল সন্ধ্যা ঘোরাফেরা করতে যায়, একটু এক্সারসাইজ করে, ঠিক সময় কিন্তু খাওয়া দাওয়া করে, তারপরে কি বলছে, সন্ধ্যাবেলায় কীর্তনে শুনে ভগবানের নাম জপ করে, দেখছো। এরপরে কি বলছে, আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই, এই কোশ্চেন চিহ্ন, দেখো নিজেকেই কোশ্চেন করছে, ওই জন্য বললাম যে নিজেকে সর্বদাই কিন্তু চেক করতে হবে, নিজেকে সর্বদাই কিন্তু দেখতে হবে, শুধুমাত্র মানে আরাম শুধুমাত্র করলে হবে না, এনজয় করলে হবে না, ঘোরাফেরা করলে হবে না, সর্বদাই কি বললাম, একটা লাইফ অনলি ফর ইউ, লাইফটা শুধুমাত্র তোমার। আজকে প্রকৃতপক্ষে যদি বলা যায়, আজকে আমার বাবা মা আছে, তোমার বাবা মা আছে, আগামীকালকে নাও থাকতে পারে, এটাও হতে পারে তোমার বাবা মায়ের আগে আমার বাবা মায়ের আগে আমি পৃথিবীতে না থাকতে পারি, তোমার বাবা মায়ের আগে তুমি পৃথিবীতে না থাকতে পারো, এটা প্রকৃত সত্য, যে কারো কিন্তু মৃত্যু কারো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। সেই জন্য কিন্তু সর্বদাই নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজের দায়িত্ব নিজে থেকে পালন করতে হবে, ঠিক আছে, নিজের ক্যারিয়ারকে তৈরি করতে হবে, অন্যের উপর ভরসা করলে হবে না, ওকে। এরপরে দেখো কি করছে,
আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে, ওই যে দিলদারের পোশাক পরে এন্ট্রি করেছিল, ঠিক আছে, পেট ভর্তি মদ খেলে এইসব থিয়েটারে ভাষায় ভাষায় কি আবল তাবল বলুন তো। এই যে দেখো, তিনি কিন্তু থিয়েটারই একজন, যারা লেখক সাহিত্যিক হন ওরা কিন্তু দেখবে সাহিত্যিক টাইপের মূলক কথা বলবে, দেখবে যারা মানে ইয়ে করে কবি হন তারা কিন্তু দেখবে কথার মধ্যে কিন্তু ছন্দ পেশ করবে, বুঝতে পেরেছো? ঠিক তিনিও কিন্তু এই যে কথাগুলো বলছেন এমন করে নাটক করছেন তো, মানে ড্রামা করছেন তো, এই পর্যন্ত ড্রামা করে আসছেন, এখনও ড্রামা করছেন কিন্তু মিডলেই, ঠিক আছে। তিনি কিন্তু 60 ইয়ার্স এই পর্যন্ত 45 বছর যে ড্রামা করেছেন এই সমস্ত কিছুই কিন্তু তিনি একটা আবল তাবল যেন কী যেন বলছে। কেউ শুনলে ভয় পেয়ে যাবে, কেউ শুনলে, কারণ যে মৃত্যুর কথা বলছে, কেউ শুনলে ভয় পেয়ে যাবে, যে আন্দাজ করুন দেখিনি, আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে কেমন কেমন লাগছে, যেন কী আছে জান এই মেকআপ টেকআপ তুলে চুল, 1 মিনিট সরি, সত্যি বলতে একটা মানে রিয়ালাইজ করতে পারলে কিনা অনেক শিক্ষা আছে এইখানে, কিন্তু বিশ্বাস করবে না, অনেক শিক্ষা আছে আমাদের লাইফে। যান মেকআপ টেকআপ তুলে দিন, চুল টুল আঁচড়ান, ভদ্র গোছের জামা কাপড় পরুন, বাড়ি যান। কি যে পাগলামো করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করে যাবেন যে। দেখো নিজেকে আবার সচেতন করছে, নিজেকেই বলছে অনেক হয়েছে। কেউ শুনলে কিন্তু আপনি যে মৃত্যুর কথা বলছেন, আপনি যে শ্মশানের কথা বলছেন, খাটে তোলার কথা বলছেন, কালো অক্ষরে আপনার জীবনের কথাগুলো বলছেন, এমন যে আপনি কথাগুলো বলছেন, কেউ শুনলে তো ভয় পেয়ে যাবে। যান এবার আন্দাজ করুন দেখিনি, আপনার এই যে চোখগুলো দেখুন কেমন লাগছে না, চোখগুলো দেখবে যারা মদ খেয়েছে ওদের চোখ কিন্তু লাল হয়ে যায়, একদম হলুদ টাইপের মতন হয়ে যায়, দেখলে কিন্তু একটা ভয়ঙ্কর টাইপের মতো লাগে, তাই না? ঠিক উনি কিন্তু আন্দাজ করুন দেখিনি আপনার চোখগুলো কেমন লাগছে। এবার বলছে নিজেকে সচেতন করছে, যান অনেক হয়েছে, অনেক করেছেন, আর কিছু করতে হবে না, যান আপনি মেকআপটা তুলুন, আপনি মেকআপ টেকআপ তুলে একটু এই করে সুন্দর জামা কাপড় পরে, একটা ভদ্র জামা কাপড় পরে, হ্যাঁ আপনি রেডি হন আর কি, ঠিক আছে, এরকমভাবে বলছে। ওকে, এইসব কথা যদি আর কি বলেন, এইসব সবসময় যদি ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনি হঠাৎ করে হার্ট ফেল করে বলবেন। এরপর চলে এসো, হার্ট ফেল করে ফেলবেন। এরপর চলে এসো, উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, এই যেন এগিয়েছেন অমনি দেখা গেল, মানে যেই এগিয়েছেন মানে উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, মানে রাস্তা দিয়ে গলি দিয়ে পর্দার পাশ দিয়ে তিনি যে ওখানে একটু এগিয়েছেন, তখনই দেখা গেল পরনে ময়লা, ভালো করে বুঝবে, তখনই দেখা গেল পরনে ময়লা জামা, গায়ে কালো চাদর, ভালো করে বুঝবে কার ছিল এটা, দেখো এক্ষুনি আসবে, এলোমেলো চুল, কেন আরও ভয় পাবে না বলো, বুড়ো কালীনাথ সেন ঢুকেন। এই দেখো মজার বিষয় হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে আরও একটু মজায়, দুজন ক্যারেক্টার চলে আসলো এখানে, কিন্তু এই কি আসছে, কালীনাথ আসছে। কি আছে কালীনাথ সেনের শরীরে, কি আছে, পুরনো ময়লা পাজমা, হ্যাঁ পরনে ময়লা পাজমা আছে, গায়ে কালো চাদর আছে। এমনিতে তো মানুষটা বেচারা ভয় ভীত হয়ে আছে, রাত 12টা 5 বাজে, সেই সময় তিনি এত কথা বলছেন, অনেক কিছু এই পর্যন্ত দেখো কতগুলো কথা বলেছেন, তার মানে মিনিমাম ধরে রাখো 12:30 পৌনে 1টা বেজে গেছে রাত্রে, তাই না? এই গভীর রাত্রে কুয়াশাতে অন্ধকারের মধ্যে তিনি এমন অবস্থায় আছেন, ময়লা কাপড় পরে আছেন, ঠিক আছে, পাজমা পরে আছেন, এবং তিনি কালো চাদর পরে দিয়েছেন, উপর থেকে কালো চাদর পরেছেন, উপর থেকে কালো চাদর পরার পর এলোমেলো চুলগুলো কিন্তু এলোমেলো আবঝা, ঠিক আছে। এবার কি বলছে, বুড়ো কালীনাথ, এই যে বুড়ো, ঠিক আছে, বুড়ো কালীনাথ সেন ঢুকেন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে পড়েছেন, অবভিয়াসলি ভয় করবেই, এমন যদি পরিস্থিতি থাকে, এমনি তো বেচারা ভয়ে ভীত হয়ে আছেন, তার উপর তিনি এই পরিস্থিতিতে একটা ভূত টাইপের মতন বলতে গেলে, ঠিক আছে, একটা ভয়ানক টাইপের মতন মানে দৃশ্য নিয়ে তিনি কিন্তু এন্ট্রি করছেন। কি চাই তোমার, আচ্ছা কি চাই, বারবার কোশ্চেন করে আমরা যখন আর কি ভয় পেয়ে যাই না রাতের মধ্যে, এই কে আছে এই মতন বলি না আমরা, ঠিক তিনিও কিন্তু এই মতন করে বলছেন। তিনি যখন ভয় চিৎকার করে বলছেন, রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে গেছেন আর বলছে, কি চাই তোমার, অর্ধেক রাগ অর্ধেক মিনতি, ঠিক আছে, অর্ধেক কিন্তু রাগ আছে, অর্ধেক কিন্তু মিনতি, নরম হয়ে একটু বলে, কে তুমি, ঠিক আছে, এই মতন করে এবার নরম হয়ে একটুখানি কথা বলছে, ইতিপূর্বে কিন্তু ভয় পেয়ে গেছেন। এরপর বলছে আমি, ঠিক আছে, এরপর বলছে কি, উনি কিন্তু নাম বলছেন না, শুধুমাত্র বলছে আমি, এই মতন করে কি পরিচয় পাওয়া যায় বলো তো, কেন ভয় পাবে না? তারপর বলছে কি, এখনও ভয়ে আছেন, কে, নাম বলো, এই মতন বলছে, বুঝতে পেরেছো, নাম বলো।
তখন আস্তে 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 এগিয়ে আসে, আবার কিন্তু ওই ভূতের টাপে মানে কি বলবো, আস্তে আস্তে তিনি কালো পোশাক পরিধান করে ওই যে চাদর নিয়ে মহিলা মানে দপ করে বুড়ো বয়সে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছেন। এরপর বলছে, আমি চাটুর্যে মশাই, আমি কালীনাথ। এই দেখো এখন পরিচয় দিচ্ছে, আমি চাটুর্যে মশাই। চাটুর্যে মশাই এনাকে ওই রজনীবাবুকে বলেন, ঠিক আছে, আমি চাটুর্যে মশাই, আমি কালীনাথ, আপনাদের পরমপটার কালীনাথ, বুঝতে পেরেছো, আপনাদের পরমপটার কালীনাথ। এই দেখো এখন নিজের পরিচয় দিল রজনীকান্ত। এবার দেখো একটুখানি জান ফিরে আসছে বেচারা। রজনীকান্ত অসহায় হয়ে টুলের উপরে বসে পড়েন। একটু শান্তি হলো এই মতন করে, ঠিক আছে, জোরে জোরে নাচ, এই যে জোরে জোরে, যাই হোক একটু শান্তি পেয়েছে। সারা শরীর কাঁপছে, এখনও কিন্তু কাঁপতে থাকে, সারা শরীর কিন্তু কাঁপছে। এরপরে চলো, আরে কে, এখনও কিন্তু মানে কনফার্ম হম না। ওহ মানে কে, ও তুমি কালীনাথ, এই মতন করে বলছে। দেখো কে তুমি কালীনাথ, এই মতন করে দেখো, তুমি এত রাতে কী করছিলে এখানে, দেখো কোশ্চেন চিহ্ন, এত রাতে কী করছিলে এখানে। তখন বলছে, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা এসেছে পরীক্ষাতে, বড় প্রশ্ন এসেছে, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই, কেউ জানে না আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে পড়ছি, এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। এখান থেকে পুরোটা দিয়েছিল, দিয়ে এইখান থেকে দিয়েছিল এই মতন করে, মনে আছে একদম স্পষ্ট, এই মতন করে 2 মানে এখান থেকে পুরোটা, এখান থেকে 2 নম্বর দিয়েছিল এবং 3 নম্বরে দিয়েছিল কি এই কালীনাথের কালীনাথের চরিত্র বর্ণনা করো, বুঝতে পেরেছো, কালীনাথের চরিত্র বর্ণনা করো 3 নম্বর দিয়েছিল, এই মতন করে কোশ্চেন দিয়েছিল। সমস্ত নোট দিয়ে দেবো, নিশ্চিত থাকো। এরপর চলে এসো সরি ওকে, তাহলে কি বলছে কি, আমি রোজ গ্রিন রুমে ঘুমিয়ে পড়াই, মানে কি বলছেন কি, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে আমি ঘুমিয়ে পড়ি। গ্রিন রুমটা কি বলো তো, যেমন ধরে রাখো এটা একটা স্টেজ বা একটা মঞ্চ, ঠিক আছে, এর পিছন দিকে দেখবে একটা ছোট্ট করে রুম বানানো হয়। এই পিছন দিকে ছোট্ট করে রুম যখন কাওয়ালি হয় অথবা কীর্তন হয়, নাটক হয়, দেখবে বিভিন্ন মঞ্চের ক্ষেত্রে পিছন দিকে একটা করে ছোট রুম থাকে, কী জন্য, সাজগুজ করার জন্য। অর্থাৎ যারা এখানে এসে মঞ্চের মধ্যে মানে করবেন, থিয়েটার দেখাবেন অথবা কাওয়ালি করবেন অথবা কীর্তন গাইবেন, ইনাদের জন্য কিন্তু কী করা হচ্ছে, একটা রুম সাজগোজ করার জন্য রেডি হওয়ার জন্য কিন্তু পিছন দিকে রাখা, সাধারণত আর কি ওটাকে ইন্ডিকেট করা যেতে পারে যে এটাকে গ্রিন রুম বলা হয়, মানে পিছন দিকে রুমটা, ঠিক আছে। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমের দিকে ঘুমোই, ওকে চাটুর্যে মশাই, কেউ জানে না, মানে কেউ জানে না, কিন্তু আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, মানে আপনি ভদ্র ভালো মানুষ, আপনাকে মিছে কথা বলবো না, মিছে কথা বলবো না, আপনার পায়ে পড়ছি। তিনি কিন্তু একটু ভয় পেয়ে গেছেন, যদি আর কি মালিকের কানে তুলে দেয় আপনার পায়ে ধরছি, এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, আমার শোয়ার জায়গা নেই, দেখো কত অভাবী মানুষ, আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘাত মরে যাব, মানে বেঘাত মারা পড়বো তাহলে, ঠিক আছে, আপনি যদি মালিকের কানে তুলে দেন তাহলে মালিক আমাকে বের করে দিবে, আমি কিন্তু বেঘর হয়ে যাবে, আপনি মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, রিকোয়েস্ট করছি। এরপরে চলে এসো, এরপর বলছে, ওহ তুমি কালীনাথ, তাই বলো, এবার দেখো স্পষ্ট হয়েছে, ওহ তুমি কালীনাথ, তাই বলো, বলো কালীনাথ তুমি, বলো কালীনাথ তুমি, কি হয়েছে জানো, আচ্ছা বলো কালীনাথ। এই দেখো প্রায় কিন্তু দীর্ঘক্ষণ হয়েছে ক্লাসের, এটা কি কন্টিনিউ করা যাবে, 1 মিনিট দাঁড়াও, আর কটা পেজ আছে, ভালো বড় আছে এখনও, আমরা কি নেক্সট পেজে নিয়ে আসবো না কি বলো, ঠিক আছে, আর একটু জাস্ট এখান থেকে ওই পেজটা শেষ করে দিই, হ্যাঁ এরপরে চলে এসো, জাস্ট পেজটা শেষ করে দিই, দিয়ে আমরা নেক্সট পেজটা পরবর্তীতে স্টার্ট করব, ওকে চলো এইটুকু এই প্যারাটা পড়ে নাও। এরপরে ক্লাসে কিন্তু আমরা নেক্সট প্যারাটা আমরা আলোচনা করব, অর্থাৎ নেক্সট ক্লাসে কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিটেলসভাবে আলোচনা করব, পার্ট 2 বা নেক্সট 2 বা পার্ট 2 যাই বলো। ওহ তুমি কালীনাথ, তাই বলো, বলো কালীনাথ তুমি কি জানো, এবার দেখো বলছে, এবার কিন্তু সবচেয়ে মজাদার বিষয় শুরু হবে, তুমি কি হয়েছে জানো, এবার নিজেকে বলছে কি হয়েছে জানো, আজকের শোতে আমি 7টা ক্লেপ পেয়েছি, খুব ইম্পর্টেন্ট, আমি 7টা ক্লেপ পেয়েছি, দুবার তো স্পষ্ট শুনতে পেয়েছি, মাইরি এই না হলো অ্যাক্টিং, এটাও কিন্তু কোশ্চেন এসেছে, মাইরি এই না হলো অ্যাক্টিং, এই যে ইনভার্টেড কমার মধ্যে যে আছে এই লাইনটা এখান থেকে, কে জানে একবার বললেন, দেখছো রজনী চাটুর্যে মশাই
চাটুর্যে ইজ রজনী চাটুর্যে। আচ্ছা, মরা হাতির সোয়ালাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরা হাতির সোয়ালাক বহুবার প্রশ্ন এসেছে, যার কোনো আমার কাছে গণনা নেই, বহুবার প্রশ্ন এসেছে, স্কুল টেস্টে ভরি ভরিভাবে এসেছে এবং বোর্ডের পরীক্ষাও তো 2-3 বার এসেছে। মরা হাতির সোয়ালাক এই শব্দটা শুধুমাত্র, এই লাইনটা শুধুমাত্র এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু মরা হাতির সোয়ালাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা ভালো করে মাথায় রাখবে। এরপরে চলে আসো মরা হাতির সোয়ালাক। তাহলেই বুঝলে কালীনাথ পাবলিক। আচ্ছা, বলছে কি যে মাইরি এই না হলো অ্যাক্টিং, মানে তিনি 7টা ক্লাব পেয়েছেন। হাতের ওই ক্লাব বলতে সাধারণত এই হাততালিকে বোঝানো হয় আই থিঙ্ক, তাই না? যখন শো শেষ হয়ে যায় বা শো কমপ্লিট হয়ে যায় বা মজা লাগে ফ্রেন্ডসদেরকে বা কাউকে, তখন কিন্তু হাততালি দিয়ে থাকে, তাই না? এই মতন করে হাততালি দেয় সাধারণত। ঠিক উনি বলছেন কি 7টা আমি স্পষ্টভাবে, মানে দুটো স্পষ্ট আমি শুনতে পেয়েছি আর 7টা ক্লাব হয়েছে, ঠিক আছে? এরপর চলে এসো তাহলে বুঝলে কালীনাথ পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে। বুঝতে পেরেছো? দেখো পাবলিক কীরকম এখনও পর্যন্ত ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণ কদর। দেখো এইখানে কিন্তু আরও একটা শিক্ষা, ঠিক এটা কিন্তু একজন টিচার এবং একজন স্টুডেন্টের সঙ্গে এটা পরিচয়। আসলে যতক্ষণ টিচার সেমিস্টার পর্যন্ত পড়ান ততক্ষণ পর্যন্ত সেই স্টুডেন্টটা টিচারের সঙ্গে যোগাযোগ রাখেন বা একটা ভালোবাসা তৈরি করে রাখেন, তাই না? কানেকশন রাখেন আর কি। এরপরে যখন পরীক্ষা শেষ, বোর্ডের পরীক্ষা কমপ্লিট, তারপরে কে স্যার কে স্টুডেন্ট, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ঠিক এই কথাটাই বলছেন, যতক্ষণ স্টেজের মধ্যে থাকি ততক্ষণই কিন্তু প্রশংসা পাই, ততক্ষণই কিন্তু শুনতে পাই। তারপরে যে যার ঘরে চলে যাই তখন কে বা কার, ঠিক আছে, কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলো তো, উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন। আচ্ছা, কেউ বলে না। আচ্ছা দেখো নিজেকে কথা বলছে, দেখো উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন, কেউ বলে না। দেখো কত আক্ষেপের সহিত কথাগুলো বলছে, যে এই যে রজনীবাবুকে কেউ কিন্তু জিজ্ঞাসা করছে না। যতক্ষণ স্টেজের মধ্যে থাকি ততক্ষণই কিন্তু প্রশংসা করছে আমার, ততক্ষণে কিন্তু কথা বলছে, এরপরে কিন্তু আর কেউ আমার খোঁজ খবর নেয় না। এরপরে কি হচ্ছে, বাড়ি চলুন। ওকে, এখানে কি? আচ্ছা, কিন্তু এই খবরগুলো এই কথাগুলো কেউ বলছে না। এরপর কালীনাথ বলছে কি বাড়ি চলুন, কালীনাথ বলছে বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। রজনীবাবু কেন, বাড়ি কেন, কোথায়, এই কথাগুলো বলছে। কালীনাথ বলছে আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, এই যে মাতাল, আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, বাস এখান থেকে 60 নম্বর পেজ। ওকে, পরবর্তী আমরা পার্ট এখান থেকে আলোচনা করবো। ওকে, নেক্সট ক্লাসে আমাদের অবশ্যই দেখা হবে। ভালো করে কিন্তু মার্ক যেখানে করতে বললাম সেগুলো ভালো করে পড়বে, খুঁটিয়ে পড়বে, নোট তুমি নিজে থেকেই তৈরি করতে পারবে। এবং তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও সেক্ষেত্রে 8100 19 19 16 এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।